আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস বই থেকে একটি চ্যাপ্টার আলোচনা করব। আজকে এই সপ্তম চ্যাপ্টার, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এই চ্যাপ্টারটির খুব গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো, কিছু শর্ট কোয়েশ্চেন, কিছু বড় কোয়েশ্চেন, এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এগুলো নিয়ে একটু চর্চা করব। পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিও তো অনেক বেশি হয়ে যাবে, সে নিয়ে খুব ছোট করেই আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো দরকার বা যেগুলো পড়ে বারবার, সেগুলো নিয়েই আলোচনা করব। এমনিতে তোমাদের তো পুরো বই মানে পুরো চ্যাপ্টারটাই তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারটি আলোচনা করা হয়েছে। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এখানে তোমরা ভারতের জাতীয় যে আন্দোলনগুলো, বিভিন্ন রকম আন্দোলন তোমরা এখানে দেখতে পাবে। প্রথমেই তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বে, তখন এখানে তোমরা দুটো বিশ্বযুদ্ধের সম্পর্কে খানিকটা কিছু ধারণা, সামান্য কিছু তোমরা এখানে দেখতে পাবে। যেমন এখানে প্রথমে আমি যেটা বলি যে 1919 খ্রিস্টাব্দে থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্ব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। বিংশ শতকের প্রথম ভাগে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের পাশাপাশি দুটি বিশ্বযুদ্ধ ঘটেছিল। তার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন। ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল। তাহলে বুঝতে পেরেছো কেন আমি প্রথমে বললাম যে দুই বিশ্বযুদ্ধের খানিকটা ধারণা তোমরা এখানে পাবে। ঠিক আছে, এবার আমরা এখানে মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ বা স্বরাজ ভাবনা সম্পর্কে অবগত হব, জানবো। ঠিক আছে, তো এখানে তোমরা খুব ডিটেলসে এটা তোমাদের কী করতে হবে, ডিটেলসে তোমাদের এখানে পড়তে হবে। এখানে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব, কী প্রভাব পড়েছিল, মানে ভারত সরাসরিভাবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়নি, কিন্তু ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল। কারণ সেই সময়ে ভারত কার উপনিবেশ ছিল? ভারত ছিল ইংল্যান্ডের উপনিবেশ। ঠিক আছে, ভারত ইংল্যান্ডের উপনিবেশ থাকার জন্য কী হয়েছে, ভারতেও প্রত্যক্ষভাবে না হলেও ভারত কিন্তু পরোক্ষভাবে যুক্ত ছিল। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এশিয়া বা ইউরোপের ছোট বড় অনেক দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে গিয়েছিল। ভারতও এর ব্যতিক্রম ছিল না। ব্রিটিশ সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি মেনে নিয়ে নরমপন্থীরা যুদ্ধে ব্রিটিশ সরকারের পাশে দাঁড়িয়েছিল। বহু ভারতীয় সৈন্য প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারায়। সামরিক খাতে খরচা বেড়ে গিয়েছিল, যার ফলে দরকারি জিনিসপত্রের দাম বেড়ে যায়। সেই সময়ে খাদ্যশস্য উৎপাদনও কমে গিয়েছিল। 1918 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষ ও সংক্রামক ব্যাধির কারণে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। ভারতের শ্রমিক আন্দোলনের আগের তুলনায় অনেক সংগঠিত হতে থাকে। অর্থনৈতিক সংকট সামাজিক জীবনেও বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের মোহভঙ্গ হয়েছিল। ঠিক আছে, এবার আমরা পরের পাতায় যাই। এখানে তোমরা মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার টিকা হিসাবে কী করবে, টিকা হিসাবে তোমরা আলোচনা তোমাদের পড়তে হবে। তোমরা যদি চাও যে আমি টিকা বা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের লিখে দিই, তাহলে সেটা আমাকে তোমরা জানাতে পারো। আমি আমার মতো করে, নিজের মতো করে তৈরি করে সেগুলো তোমাদের দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। এখন জাস্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমি জাস্ট দাগ দিয়ে যাব এবং বলার চেষ্টা করব, কারণ ভিডিও খুব বেশি বড় করা যাবে না। যেমন আমি এখানে তোমরা গান্ধীর সত্যাগ্রহ অহিংস আন্দোলন দুটি পরস্পর সম্পর্কিত ছিল। ঠিক আছে, এখানটা তোমাদের
কী করতে হবে, এখানে তোমাদের রিডিং পড়তে হবে। গান্ধীর স্বরাজ ভাবনাটা, এটা অনেক স্কুল কিন্তু এটা দেয়, ঠিক আছে? এটাও তোমাদের কি টিকা হিসাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ চরকা প্রসঙ্গে রবীন্দ্রনাথ, এটা তোমরা খুব সুন্দর লেখা আছে, এখানে তোমরা রিডিং পড়তে পারো, ঠিক আছে? যেমন এখানে তোমরা আরেকটা শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ পাবে, যেমন তুলসী দাসী রামায়ণ বা রামরাজ্য প্রভৃতি প্রতীক বা ধারণা বাস্তবে উত্তর ও মধ্য ভারতে হিন্দু জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। এবার আমরা পরের পাতায় যাব। পরের পাতায় হিসাবে এখানে গান্ধী ও গুজব, এটা তোমরা রিডিং পড়তে পারো। এখানে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন, এটা তোমরা বড় প্রশ্ন হিসাবে কিন্তু তোমরা করে রাখবে। অনেক স্কুল আছে যেটা এই কোয়েশ্চেনটা খুব পরিমাণে দেয় বা খুব পরিমাণে পড়ে। তোমরা যদি বইয়ের ভাষায় করো, বইয়ের যেমন লেখা আছে সিম্পল ভাষায়, তোমরা যদি এটা আলোচনা করো বা এটাকে তোমরা ঠিকঠাকভাবে মনে করে লিখতে পারো, তাহলে তোমাদের কোনো নাম্বার কেউ কাটতে পারবে না। বইয়ের ভাষা হলো আমার কাছে, আমি মনে করি, শ্রেষ্ঠ ভাষা। মানে বইয়ের যে ভাষা লেখা আছে, বইয়ে যেটা লেখা আছে যেই ভাষায়। এখানে যেমন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিকা হিসাবে এবং বড় প্রশ্ন হিসাবে কিন্তু তোমাদের কি করতে হবে, এটা তোমাদের মুখস্থ কিন্তু করতে হবে, ঠিক আছে? আমি যদি এক কথায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলি, তাহলে বলবো যে পাঞ্জাবের শাসনকর্তা মাইকেল ও ডায়ারের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পাঞ্জাবের অমৃতসর শহরে পূর্ব প্রান্তে জালিয়ানওয়ালাবাগ উদ্যানে এক শান্তিপূর্ণ সমাবেশ আয়োজিত হয়। কবে? 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগাম কোনো সতর্কতা ছাড়াই ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সরকার নির্বিচারে সেই সাধারণ মানুষের উপর গুলি চালায়। প্রায় 50টি রাইফেল থেকে 16,000 রাউন্ড গুলি চালানো হলে প্রায় 379 জন নিহত ও 1200 জন আহত হয়। এটাই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত, ঠিক আছে? এটা কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল তোমার পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ঘটেছিল 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল, ঠিক আছে? এর আগে তোমরা রাওলাট সত্যাগ্রহ, এটা তোমাদের পড়তে হবে। 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে এটি রাওলাটের নেতৃত্বে একটি কমিশন 2টি বিল পেশ করে। ওই বিল দুটিতে বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ওই বছর 6 এপ্রিলে সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়। তার 3 দিন পরে গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে। তাহলে রাওলাট আইন হলো যে ভারতীয়রা ব্রিটিশদের যে ভারতের যে বিপ্লবীরা ছিল, সেই বিপ্লবীদের শুধুমাত্র আটকাবার জন্য যে দমনমূলক আইন তৈরি করা হয়, সেটা কিন্তু রাওলাট সত্যাগ্রহ, মানে রাওলাট আইন নামে পরিচিত। এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? মহাত্মা গান্ধী। তিনি এই রাওলাট সত্যাগ্রহ করেছিলেন, মানে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন এই রাওলাট আইনের জন্য, ঠিক আছে? এখানে যেমন তোমরা, আমি টুকরো কথায় খিলাফত আন্দোলন আমি দেখতে পাচ্ছি। এই খিলাফত আন্দোলন কিন্তু তোমরা টিকা হিসাবে করে রাখতে পারো, কিন্তু টিকা হিসাবে বলতে গেলে তোমরা 2 নম্বর বা 3 নম্বর এই কোয়েশ্চেনে তোমরা আলোচনা করে রাখতে পারো, ঠিক আছে? মানে পড়ে রাখতে পারো। এবার খিলাফত আন্দোলন তোমরা আগে কিন্তু পড়েছো। খিলাফত আন্দোলন সম্ভবত তোমরা 7-এ কিছু জায়গায়, 7-এ একটা জায়গায় তোমরা পড়েছো। খিলাফত আন্দোলন যদি বলি, যে প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ভারতীয় মুসলমানদের মধ্যে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।
তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা ও সম্মান পুনরুদ্ধারের জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলেন। 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে এবং ওই কমিটির অন্যতম নেতা ছিলেন কে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, এখানে তোমরা অহিংস আর অসহযোগ থেকে ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধীর বিক্ষোভ প্রদর্শনের বিবর্তন তোমরা এখানে দেখতে পাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করব, সেটা হলো চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরার ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আমি এক কথায় বলতে যাই চৌরি চৌরার ঘটনা কি, দু এক কথায়, যে 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি গোরক্ষপুরের কাছে চৌরি চৌরা নামক স্থানে পুলিশ একটি প্রতিবাদী ধর্নায় গুলি চালালে ক্রুদ্ধ জনতা থানায় আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় সেই পুলিশ কর্মীরা কী হয়? মারা যায়। এই ঘটনায় কিন্তু এক কথায় চৌরি চৌরার ঘটনা নামে পরিচিত। বইয়ের ভাষায় যদি বলি যে অসহযোগ আন্দোলনের সর্বত্র অহিংস ছিল না, এমনকি গান্ধীর চেষ্টা করেও সবসময় জনগণকে সংযত রাখতে পারেনি। হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা গ্রামে। 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন। ক্রমে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানায় দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। তার মনে হয়েছিল দেশবাসী তখন অহিংস আন্দোলনের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। তবে জাতীয় কংগ্রেস অনেক নেতা এই সিদ্ধান্তের জন্য গান্ধীর সমালোচনা করেছিলেন। তাহলে চৌরি চৌরার ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল তোমার উত্তর প্রদেশের গোরক্ষপুর গ্রামে 1922 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি। 1922 খ্রিস্টাব্দে কী বললাম? 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ঠিক আছে, গোরক্ষপুর জেলায়, গ্রামে বললাম, গোরক্ষপুর জেলায় কিন্তু ঘটেছিল। এখানেও তোমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা দেখতে পাবে। স্বরাজ্যপন্থী দল তোমরা এখানে পাবে। ঠিক আছে, স্বরাজ্য দলকে প্রতিষ্ঠা করেন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ঠিক আছে, 1922 খ্রিস্টাব্দের শেষ দিকে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে তোমার বিভিন্ন আন্দোলনের কথা এখানে আস্তে আস্তে পড়বে। ঠিক আছে, বিভিন্ন অধিকারের আন্দোলন। ক্লিয়ার? গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করেন। 1929 খ্রিস্টাব্দে গুজরাটের দান্ডিতে লবণ আইন ভঙ্গ করেছিলেন গান্ধী। 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল। ঠিক আছে, এখানে তোমরা বয়কট আন্দোলনের কথাও পাবে। এসব আন্দোলনের জেরে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ার পর ভারতীয় জনতারা সরকারকে কর দেওয়া বন্ধ করে দেয় এবং পাশাপাশি বিদেশি দ্রব্য বয়কট করা শুরু করে। সেই সময়কার ইংল্যান্ডের বিভিন্ন রকম তৈরি করা জিনিসপত্র সামগ্রী ভারতীয় বাজারে ছেয়ে গিয়েছিল। ঠিক আছে, ধরো আমি একটা ভারতীয় বাজারে একটা কাপড় তৈরি করি। আমার কাপড় তৈরি করতে অনেক সময় লাগে, প্রায় একটা কাপড় তৈরি করতে আমার 2 দিন বা 2 দিন লাগে। ঠিক আছে, এবং আমার খুব শ্রম লাগে, আমার খুব কষ্ট হয়। আমি খুব কষ্ট করে তুলো থেকে সুতো বুনে দড়ি তৈরি করে এবং সুতো তৈরি করে এবং তারপরে আমি বিভিন্ন রকমভাবে কাপড় তৈরি করি। আমার 2 দিন সময় লাগে। কিন্তু ইংল্যান্ডে আধুনিক শিল্প বিপ্লবের পরে বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে। যন্ত্রপাতি তৈরি হওয়ার পর সেইখানে কোনো কাপড়ের যন্ত্র তৈরি হয়েছে। সেই কাপড় হয়তো 1 ঘন্টায় 100টা কাপড় তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, 100টা কাপড় আমার লাগছে, একটা কাপড় তৈরি করতে 2 দিন, আর ওদের লাগছে 1 ঘন্টায় তারা 100টা কাপড় তৈরি করে দিচ্ছে। বুঝতে পারছো? এবং ওরা যে কাপড় তৈরি করছে সেটা ভারতীয় বাজারে হয়তো আমি যদি বিক্রি করি 100 টাকায় কাপড়, তাহলে ওরা বিক্রি করছে হয়তো 30 বা 40 টাকায়। তাহলে কোন কাপড়টা কিনবে মানুষ?
ওই কাপড়টাই কিনবে, কম দামের কাপড়টাই কিনবে। আমার কাপড়টা, আমার শ্রম দেওয়া কাপড়টা আমি যেটা 100 টাকায় বিক্রি করছি সেটা কিনবে না। এইভাবে বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম দ্রব্য ভারতীয় বাজারে ছড়িয়ে পড়েছিল। সেই বিদেশি দ্রব্য বয়কটের ডাক ওঠে এবং মানুষরা সেটাতে সাড়াও দিয়েছিল। আইন অমান্য ছড়িয়ে পড়ার পর, দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পর এটা কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়েছে। আইন অমান্য যখন ছড়িয়ে পড়লো তখন সাধারণ মানুষ কী করলো, কর দেওয়া বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, বিদেশি দ্রব্য বয়কট করা শুরু করছে, ঠিক আছে। কৃষকরা রাজস্ব দিতে অস্বীকার করছে, বুঝতে পেরেছো। তার ফলে বিভিন্ন অসুবিধেও ছিল। প্রথম অসুবিধে যেটা আমার, যেটা বইয়ের মধ্যে যেটা উল্লেখ আছে সেটা হলো, সরকার কী করছে সেই সময়, জমি বাজেয়াপ্ত করে নিচ্ছে। যারা কর দিতে চাইছে না জমি, কৃষকরা, তাদের জমি নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো। এবং এটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ যে সেই সময় আইন অমান্য আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়ছে, নারীরাও কিন্তু সেখানে পিছিয়ে ছিল না। তারা আইন অমান্য আন্দোলনে ব্যাপক সংখ্যায় নারীরা যোগ দিয়েছিল। ভারতের উত্তর পশ্চিম বা পূর্ব অঞ্চলে আইন অমান্য আন্দোলন, এটা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। কীভাবে ভারতীয় উত্তর পশ্চিম পূর্ব অঞ্চলে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এটা কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এখানে তোমরা শর্ট কোশ্চেন হিসাবে কী পাবে, শর্ট কোশ্চেন হিসাবে তোমরা খুদাই খিদমগার বলে একটা কথা পাবে। এটা হলো একটা সংগঠন, ঠিক আছে। একটু পড়ি যে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফ্ফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল। কার নেতৃত্বে? খান আব্দুল গফ্ফর খান। তাঁরা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের সংগঠনটির নাম ছিল খুদাই খিদমগার। ক্লিয়ার? লাল রঙের কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনীও বলা হতো। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এখানে তোমরা 3-4টে কোয়েশ্চেন তোমরা এখানে পেলে। যেমন হলো যে খুদাই খিদমগার যে সংগঠনকে তৈরি করেছেন খান আব্দুল গফ্ফর খান। আবার এই যে সংগঠনটা, এই সংগঠনটির মানুষগুলো লাল রঙের কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনীও বলা হয়। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে আবার খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধীও বলা হয়। ঠিক আছে, আর একটা এখানে লাস্টের দিকে পড়তে পারি, যেমন 30 খ্রিস্টাব্দে 30-এর দশকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সিলেট, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন কী হয়েছিল? কৃষক আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছিল। এবার আমরা গান্ধীর আরউইন চুক্তি, তোমাদের কিন্তু 2-3 নম্বরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ করে রাখতে হবে। এখানে আইন অমান্য আন্দোলনের যে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষ এতে সংগঠনে যোগ দিয়েছিল, সারা মাত্রায় মানুষরা, সারা ভারতবর্ষের মানুষরা সাড়া দিয়েছিল। এখানে তোমরা ডিটেলসে পড়তে পারবে। ঠিক আছে, এখানে হিন্দু মুসলিম ঐক্য ছিল, তেমনটা 1930 খ্রিস্টাব্দে দেখা যায়নি। পাশাপাশি শহুরে শিক্ষিত মধ্যবিত্ত মানুষের যোগদান আইন অমান্য আন্দোলনে কম ছিল। এই জন্য হালকা প্রথম দিকে জোরদার হলেও কিছু জিনিসের তো শেষ আছেই। তো আইন অমান্য আন্দোলনে প্রথম দিকে জোরদার হলেও কিছু কিছু মানুষ, যেমন বলছি শহরের খুব শিক্ষিত মানুষ, ঠিক আছে, এরা কিন্তু যোগ দেয়নি। আবার সেই সময় হিন্দু মুসলিম ঐক্য তেমনটা ছিল না, বুঝতে পেরেছো। আবার 1930 খ্রিস্টাব্দে আন্দোলনের শ্রমিকরাও কম যোগ দিয়েছিল, তবে কৃষক ব্যবসায়ীরা বেশি সংখ্যায় যুক্ত হয়েছিলেন আইন অমান্য আন্দোলনে। তাছাড়া রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের ধীরে ধীরে সাংবিধানিক অধিকার পাওয়ার লড়াইয়ে বেশি উৎসাহী হয়ে পড়েছিল। সেদিক থেকে গান্ধীর স্বরাজের আদর্শ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল জাতীয় কংগ্রেস। ক্লিয়ার? এবার আমরা যেই পাতাটায় আসছি, এখানে আমরা যে ব্যক্তিদের কথা পড়ব ভারতের ইতিহাসে, তারা অনেক উপরে আছেন, সারা জীবন থাকবেন এবং অনেক 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 উপরে আছে, যাদের নাম আমরা শুনলে, ছবি দেখা তো দূরের কথা, যদি নাম শুনি তাদের, আমাদের মনে যে একটা ভরসা, ভাবনা, ভালোবাসা আছে, আমরা তাদের কথা এখানে পড়ব। ঠিক আছে, ছবি দেখলে, আমি তো সবসময় তাদের ছবি দেখলে আমার স্যালুট করতে ইচ্ছে হয় এবং মনের একটা ভাবধারা, মনের একটা ভালোবাসা
একটা বেরিয়ে আসে, যে তাদের কৃতিত্ব, তাদের দেশের প্রতি ভালোবাসা যে মানুষের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে, এবং সারা জীবন তাদের কেউ ভুলতে পারবে না, কোনো ভারতীয় তাদের ভুলতে পারবে না, এমন কাজ তারা করে গেছেন। প্রথম যার কথা আমরা পড়ব তিনি হলেন মাস্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ। এটা আমরা পড়ব। এখানে কিন্তু এটা 1930-এর দশকে কয়েকটি বিপ্লবী অভ্যুত্থান, ঠিক আছে। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে। ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ আর বরিশালে আক্রমণ চালানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে করা হয়? 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল। কার নেতৃত্বে? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। অস্ত্রাগার লুণ্ঠন করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপর গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন এবং 1934 খ্রিস্টাব্দে 22 জানুয়ারি তার ফাঁসি হয়, ঠিক আছে। একজন ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমার কাছে যে সেরা, আমি তার নাম মাস্টারদা বলবো, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এবার আমরা বিনয় বাদল দীনেশ সম্পর্কে পড়ব এবং তাদের অলিন্দ অভিযানের কথা আমরা পড়ব। 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করলেন রসময় সুর ও নিকুঞ্জ সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসন সহ আরও দুজনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষকে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তারও ফাঁসি হয়। এবার আমরা যার কথা পড়ব তিনি হলেন ভগৎ সিং। ভারতীয় ইতিহাসে ভগৎ সিং হলো খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যাকে ছাড়া ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এর যদি আমি ইতিহাস কেউ লেখে তাকে বাদ দেওয়া যাবে না। তার অবদান প্রচুর। শুধু শুধু মাস্টারদা, এনারা সবারই অবদান মানে প্রচুর প্রচুর বেশি। যেমন মাস্টারদা, সেরকম বিনয় বাদল দীনেশ, সেরকম ভগৎ সিং, এবং আমাদের সবার উপরে যিনি আছেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে তো কোটি কোটি প্রণাম। এবার ভগৎ সিংয়ের সম্পর্কে একটু আমরা পড়ে নিই, যে পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদের প্রতিবাদী হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য পদ নিয়েছিলেন ভগৎ সিং। পরে ভগৎ নিজে তৈরি করেন নওজওয়ান ভারত সভা সংগঠন। ভগতের অনুগামীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাউল্লাহ। কাকুরি স্টেশন রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা করে। এই মামলায় রামপ্রসাদ বিসমিল, আশফাউল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের সরকারি পুলিশ সুপার স্যান্ডসকে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন ও দুজনেই স্বেচ্ছায় ধরা দেন। সেই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও সুখদেব সহ অনেকে ধরা পড়েন। ব্রিটিশ প্রশাসন এই পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে লাও ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলার রায়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয়। ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লবী দীর্ঘজীবী হোক কথাটি ভগৎ সিং ও তার সহযোগীরা জনপ্রিয় করে তোলেন। তাহলে ইনকিলাব জিন্দাবাদ এই কথাটির বাংলা অক্ষর যদি আমরা বলি সেটা হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। এটা কিন্তু প্রায় এমসিকিউ কোশ্চেন বা শর্ট কোশ্চেনে তোমাদের আসে। এখানে যে পুরো এই যে পাতাটা, এখানে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাবে, এবং
প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে মুখস্থ করতে হবে এবং ডিটেলসে পড়তে হবে। এমনি তোমাদের তো পড়তে হবে, আবার তোমাদের এমনিতে ভারতের ইতিহাস সম্পর্কে জানতে গেলে এখানে তো ছোটো করে আছে, তোমরা বড় করেও এনাদের সম্পর্কে তোমরা গুগলে পেয়ে যাবে, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিওতে পেয়ে যাবে, এবং তোমরা বইও কিন্তু এনাদের সম্পর্কে পেয়ে যাবে। এনারা হলেন মানে ভারতের ইতিহাসে, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক একজন নায়ক। আমার চোখে এনারা সবাই নায়ক। এনাদের কথা যদি আমি শুনি, তাদের আমার মনে যে ভালোবাসা সৃষ্টি হয় সেটা বলে বোঝানো নয়। এবং তাদের ছবি দেখলে, তাদের নিয়ে পড়লে বা তাদের সম্পর্কে যখন পড়ি, তখন এত গর্ববোধ হয় যে এনাদের মাটিতে এনারা যেভাবে ভারতকে শীর্ষে পৌঁছে দিয়ে গেছেন, যাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তারা হলেন সবাই সেরা।